এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস ঠিক করার ব্যাপার আছে। আপনি আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্স নিয়েছেন, কিন্তু যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী কিনা, অন্য উপদেষ্টারা মন্ত্রী কিনা, জরুরি অবস্থার কি হবে, নানান ইস্যু নিয়ে এটা নিয়ে বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলা করেছিল, অন্যান্য জায়গায়ও আছে। ওখানে স্পষ্টভাবে বলা ছিল এই ক্যাবিনেটে কোনো উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। একটু খেয়াল করি, এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা কমিটি এটা পাস করেছিলেন, নাহিদ ইসলামও তখন ওখানে ক্যাবিনেটে ছিলেন। এটা রাষ্ট্রপতি সিগনেচার করেন নাই শেষ পর্যন্ত, মানে রাষ্ট্রপতির কাছে আর পাঠানো হয় নাই বলে এটা অধ্যাদেশ হয় নাই, কিন্তু নীতিগতভাবে এনারা প্রত্যেকে অ্যাগ্রি করেছেন এই উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। সুতরাং আমি মনে করি ইললিগাল হবে না, কারণ এটা অর্ডিন্যান্স হয় নাই, কিন্তু আনএথিক্যাল হবে, অনৈতিক হবে। এমনকি যারা নাহিদ ইসলামও যদি নির্বাচনে পার্টিসিপেট করেন, মাহফুজ আলম এবং কিন্তু উপদেষ্টারা তো বরাদ্দ বাড়াচ্ছেন এলাকায় আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা বাড়াবার জন্য, সেটাও আমরা দেখছি। আলতাফ পারভেজ, তথ্য উপদেষ্টা আরও যেটা বলেছেন যে সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত 18টি ধাপ রয়েছে। তিনি আরও 2 মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটা এখনও দ্বিতীয় ধাপে রয়েছে। তিনি বলেছেন আপনারা এখন পরবর্তী সরকারের অপেক্ষা আছেন। তাহলে যে সংস্কারের কথা বলা হলো, যে সংস্কারের জন্য নির্বাচন করা যাবে না, এখন আরও দেরি করতে হবে, সেই সংস্কার কেমন করে এখন তাহলে হচ্ছে আপনারা যদি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করে বা হবে? উপদেষ্টা মাহফুজ আলম আরেকটা কথা বলেছেন, সেটাও একটু আপনার নজরে আনতে চাই। তিনি বলেছেন ভাগাভাগির কথা। সরকার গঠনের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ থেকে প্রশাসনের সব জায়গায় বিএনপি জামাতে ইসলাম এক ধরনের ভাগাভাগি করেছে, এবং এই ভাগাভাগির আগে তারা বিচার সংস্কার সহ রাষ্ট্র সংস্কারের সরকারের যত সময় প্রয়োজন তা দেওয়ার কথা ছিল। যখনই ভাগাভাগি শেষ তখনই আসলে নির্বাচন এইরকম একটা বিষয় তিনি বোঝাতে চেয়েছেন। প্রশাসনের ভাগাভাগি নিয়ে তিনি রুশ বিপ্লবের পর প্রলেতারিয়ের কথা, মানে সর্বহারা শ্রেণী, যেটা রাষ্ট্রের সর্বহারাদের প্রশাসন গঠনের লেনিনের উদাহরণও টেনেছেন এবং বলেছেন যে 3 বছরের মধ্যে সেই শ্রেণীর ব্যর্থতার পরে যার আমলের আমলাদের আবার ফিরিয়ে এনে প্রশাসন চালানোর উদাহরণ তিনি টেনেছেন। জি, আলতাফ পারভেজ। আসলে শেষেরটা আমি বলি, লেনিন বা রাশিয়ার যে উদাহরণ উনি দিয়েছেন এটা হলো রুশ বিপ্লব এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে ওনার বোঝাপড়ার ঘাটতি থেকে। 3 বছর পর লেনিন যেটা করেছিলেন সেটা হলো নিউ ইকোনমিক পলিসি, মানে ইকোনমিক পলিসির ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন। সেটা হলো রাশিয়া এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা ছিল বলে আমলাতন্ত্র, যার আমলের আমলাতন্ত্র দিয়ে রাশিয়া চালানো হয়নি। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো উপদেষ্টা যেই কথাগুলো বললেন, যেই সংকটগুলোর কথা বললেন, এগুলো তো ওনার জনগণের কাছে ওনাদেরই জবাবদিহিতার কথা। দেখুন, মাহফুজ আলম তো শুধু একজন ব্যক্তি নন, উনি ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হয়েছেন। ওনারা 3 জন হয়েছিলেন, ওনারা নিজেরাই হয়েছিলেন। সেগুলো যে ছাত্ররা বসে সিদ্ধান্ত নিয়ে ওনাদের পাঠিয়েছে সেরকম নয়, হয়েছেন ঠিক আছে। কিন্তু ছাত্র আন্দোলন, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, যেগুলো তখন এবং পরবর্তী মাসগুলোতে দেশের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছে, লিখেছে, যেগুলো ডকুমেন্টেড হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো কতটা ওনারা পূরণ করতে পারলেন এবং কেন পারলেন না পারলে তো ওনাদেরই জবাবদিহি করতে হবে। ওনারা তো অন্যকে দোষারোপ করে দিয়ে, মানে এইভাবে আবেগ নির্ভর কথা বললে এবং অস্পষ্ট কথা বললে এখন হবে না। কারণ গত একটা বছর বাংলাদেশের একটা সময় গিয়েছে যেখানে মানুষের বিপুল প্রত্যাশা ছিল, মানুষ তাকিয়ে ছিল ওনারা প্রত্যাশা পূরণ করবেন। কারণ উপদেষ্টা পরিষদে আন্দোলনের শক্তি হিসেবে ওনারা 3 জন ছিলেন, 3 জনের ভিতর 2 জন এখনও আছেন, এবং ফলে আন্দোলনের কি কি দাবি পূরণ হয়েছে, কি কি সংস্কার ওনারা করেছেন, সেটা সরাসরি ওনাকে এবং অন্য ওনার সহযোগী ছাত্র প্রতিনিধিকে অবশ্যই জনগণের সামনে কখনো না কখনো বলতে হবে। দ্বিতীয়ত, উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ের অধীনের যে বিরাট সংবাদপত্র মিডিয়া যে জগৎ, গণমাধ্যমের জগৎ, সেখানে কি কি পরিবর্তন ঘটলো, সেখানে তো এখনও মানে লিখতে গেলে সেন্সরশিপের শিকার হতে হয়, এখনও ভীতির মুখে পড়তে হয়, এবং অনেক গণমাধ্যম মব সংস্কৃতির শিকার হয়েছে, তারা ভয়ে আছে এখনও, সেগুলো আমরা জানি যুক্ত থাকার কারণে। সেই সব বিষয়ে তো ওনাদের জবাবদিহি করার ব্যাপার আছে।
জি, আকবর হোসেন আছেন আমাদের সঙ্গে। আকবর হোসেন, আমরা যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামায়াতের লোকেরা এসে বলল একটু ফেয়ার হইতে হবে, ভিসি নিয়োগ হইল 10 জন, বিএনপির 3 জন জামাতের হইল, জামাতের যদি ভিসি না হয় প্রভিসি জামাতের হইল, অ্যাডমিনটাকে নেবে এইটা নিয়ে কারাকারি হইল। এগুলো আমার চোখের সামনেই ঘটছে। 4 মাসের মধ্যে সব সেট করা শেষ, এবার ডিসেম্বরের মধ্যেই শুরু হলো অসহযোগ। উপদেষ্টা মাহফুজ আলম আজ কথাগুলো বলেছেন, সরকার গঠনের 13 মাস পরে এসে কেন এই কথাগুলো তিনি বলছেন, এখন কেন? দেখুন, আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই, আমি যা কিছু বলছি এটা আমি ঠিক ওনার মুখপাত্র হিসেবে বলছি না। আমি আপনি যেরকম নিউজটা দেখেছেন আমিও সেরকম দেখেছি, এবং সেখান থেকে এটা আমার একটা অ্যানালিসিস আপনি বলতে পারেন। প্রথমত আমি যেটা মনে করি, এই সরকার যখন গঠন করা হয়েছিল 5ই আগস্টের পরে, এখানে কম বেশি সবগুলো রাজনৈতিক দলের একটা সাপোর্ট ছিল, বিএনপি, জামায়াতে ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলেরও ছিল। কিন্তু আমরা জানি যে যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতিতে যে কোনো একটা দেশে কিছুটা বিশৃঙ্খলা থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু যেটা হয়েছে আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে দোষারোপ এবং পাল্টা দোষারোপের একটা রাজনীতি বাংলাদেশে চালু হয়ে গিয়েছিল, এবং ক্রেডিট নেওয়া, কার ক্রেডিট কতটা, এবং এই ক্রেডিট নেওয়ার রাজনীতি যখন শুরু হয়ে গেল তখনই মূলত এই সমস্যাটা তৈরি হয়ে গেল। এবং এটাও ঠিক যে এই সরকারের তো একটা ম্যান্ডেট, বলতে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটা ম্যান্ডেট আছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা, একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। এছাড়া গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কিছু এক্সপেকটেশনও তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংস্কার, এবং এই যে কিছু সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু হবে সেটাই অ্যাচিভ করা যেতে পারে, যেটা আমি মনে করি। এখন মাহফুজ আলম সাহেব তিনি কোন প্রেক্ষাপটে কথাগুলো বলেছেন, ওনার পুরো কথাটা না শুনলে আমি ঠিক বুঝতে পারবো না বা সেটাকে অ্যানালাইসিস করতে পারবো না। বাট এই কথা ঠিক যে একটা পারস্পরিক একটু অবিশ্বাস বা ধাক্কাধাক্কি তো সেটা তৈরি হয়েছিল, কিন্তু ব্যাপারটা এরকম যে যতটা এটাকে দেখানো হচ্ছে বিষয়টা সেরকমও না। কারণ আপনারা দেখবেন যে সরকার যখন নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে দিলেও প্রধান উপদেষ্টা যখন বারবারই বলছেন, এই অনিশ্চয়তাগুলো কিন্তু অলরেডি অনেকটাই কেটে গেছে। আর বাকি যা কিছু থাকবে, আপনি যখন একটা পাওয়ার স্ট্রাকচারের ভেতরে কেউ কাউকে পছন্দ করবে, কেউ কাউকে অপছন্দ করবে, বাট আলটিমেট আমাদের গোলটা কি? আলটিমেট আমাদের একটা গোল হচ্ছে আমাদের একটা ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি করতে হবে, একটা সহনশীল বাংলাদেশ তৈরি করতে হবে। সেটার ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি বা আরো যারা আছে, তারা এই ক্ষেত্রে কতটা সচেষ্ট? আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ নিয়ে, একটা সহিষ্ণু বাংলাদেশ নিয়ে, এবং আমাদের একটা ভবিষ্যতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশের জন্য এই ব্যাপারে কোনো দ্বিমত কারো মধ্যে আছে বলে আমি মনে করি না। যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে কিছু প্রক্রিয়াগত ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, বা কখনো কখনো ব্যক্তি পর্যায়ে পছন্দ অপছন্দের ব্যাপার। ব্যাপারটাকে আমি হয়তো ওইভাবে ব্যাখ্যা করব। আকবর হোসেন, আপনি আপনার তরফ থেকে যেভাবে বিশ্লেষণ করেছেন, হয়তো সকলে একমত হবে না, 13 মাস পরে কেন তিনি বললেন, তখন কেন প্রতিবাদ করলেন, এই ধরনের প্রশ্ন হয়তো উঠতেই থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের কাছ থেকে আসলেই অনেক দূরে বসে আছেন। একটা বিষয় আপনি পরিষ্কার করতে পারেন, সেই প্রশ্নটা বরঞ্চ আপনাকে করি। ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ও তার কন্যা কি ছবি তুলেছিলেন কিনা, অথবা ছবি তোলেননি, অথবা ছবিটি এআই জেনারেটেড, অথবা ছবিটি অন্য কোনোভাবে এডিট করা, আসলে কি? আপনি যদি সরকারের তরফ থেকে একটু পরিষ্কার করতেন, যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন তাদের সাথে আসলে আমরা ঠিক এই সময়টাতে যোগাযোগ করতে পারিনি বলে আসলে আপনার সাহায্য চাচ্ছি এই ক্ষেত্রে। আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রে কি হয়েছে সেটা আমি আসলে লন্ডন থেকে খুব বেশি বিট বাই বিট যে ফলো করেছি ব্যাপারটা তা না। হ্যাঁ, নজরে এসেছে অনেক কিছু। এখানে একটা প্রশ্ন উঠেছে বা কেউ কেউ তোলার চেষ্টা করছেন যে যে ছবিটা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ছবিটা, এটা কি এআই জেনারেটেড কিনা বা ফেক ছবি কিনা, এই প্রশ্নটা কারা তুলছে? আমি এটা একটু সার্চ করে দেখলাম। এই প্রশ্নটা উঠছে তারা যারা একসময় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা সেলফি তোলার জন্য ঘুরঘুর করতেন পেছন পেছন, এবং এই প্রশ্নটা তুলছেন তারা যারা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটা সেলফি তোলার পর বলেছিলেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে মীমাংসা হয়ে গেছে সেলফির মাধ্যমে। এতটা নির্লজ্জ বহিঃপ্রকাশ, তারা এখন সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। আমি শুধু একটা কথা বলি, দেখুন, যদি এটা এআই জেনারেটেড বা ফেক ছবি হয়ে থাকে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অন্য আরেকটি দেশের সরকার প্রধানের এই ছবিটি এসেছে, সংশ্লিষ্ট দেশে, বাংলাদেশে একটা মার্কিন দূতাবাস আছে, পৃথিবীর সব দেশে আছে,
এটা নিশ্চয়ই তাদের নজরে এসেছে। যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো, যদিও এটা হোয়াইট হাউসের ব্যাপার, যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো নিশ্চয়ই আমরা ঢাকায় মার্কিন দূতাবাস বা আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে কোনো একটা এটা একটা কি বলে এটা রিবার্টাল আমরা পেতাম, কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। শুধু তাই কেন, আপনারা দেখেন একটা ছবি সঠিক কি সঠিক না এইটা বের করার জন্য আজকাল অনেক মেকানিজম আছে। শুধু আমি একটা কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিনার হোস্ট করেছেন বা যে প্রোগ্রামটা তিনি করেছেন যেখানে ওয়ার্ল্ড লিডাররা সেখানে গিয়েছিলেন, আপনি দেখবেন একই ছবি, ওনার একই দাঁড়ানো অবস্থা, থামস আপ করা এবং ব্যাকগ্রাউন্ড একই ছবি বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে উনি এসছেন। যেমন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ছবি, এটা অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো মিডিয়াগুলো করেছে। আকবর হোসেন, সেটাই নাকি সন্দেহের আরেকটা কারণ, যে একই ব্যক্তি একইভাবে এতগুলো ছবি, সেটা নাকি যারা সন্দেহ করছেন তারা বলছেন সেটাই নাকি তাদের সন্দেহের আরেকটি কারণ। আপনারা দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্টাইল আছে, উনি যখন ছবি তোলেন, আপনারা শুধু এই ছবি না, আপনারা ওনার যদি অতীতের ছবিগুলো দেখেন, উনি যখন ইলেকশন ক্যাম্পেইনে যান ওনার একটা স্টাইল ওনার আছে, উনি যখন মিটিং এ বসেন ওনার একটা স্টাইল আছে, ওনার হ্যান্ডশেক করার একটা স্টাইল আছে, এবং উনি যখন ছবি তোলেন উনি থামস আপ করা, মানে হয়তো উনি এটা দিয়ে রেখেছেন, যতজনে আসছেন সেটা করছেন। কিন্তু এখানে আপনি এই প্রশ্নটা কেন উঠছে, কারণ একই ছবি যদি না হতো তাহলে পৃথিবীর অন্যান্য দেশের সরকার প্রধানরা যে ছবিগুলো তুলেছেন সেগুলো কি ফেক, তারা যেগুলো সার্কুলেট করেছেন? আমার মনে হয় উত্তর পরিষ্কার। আরেকটা প্রশ্ন করতে চাই আকবর হোসেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলবো। আমরা আসলে নিজেরা খেলার জন্য প্রস্তুত কিনা? কারণ আমরা দেশে বিদেশে যে খেলা খেলছি সেটা তো আসলে বিশ্ববাসী দেখছে। আমরা দেশে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, বাইরে ডিম ছোড়াছুড়ি করছি, আবার হাতাহাতিও করছি। এমন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে আসলে কতটুকু আমরা কি করতে পারবো? দেখুন, এইটাকে যদি আমরা খেলাটাকে আক্ষরিক অর্থে নেই তাহলে একটা বিষয়, আর এটা যদি আমরা একটা টার্মিনোলজি হিসেবে ইউজ করি যে আসলে বিষয়টা কি, আমরা এজ এ নেশন আমরা কি চাই? আমরা চাই যে আমাদের রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে, এখানে জনগণের অধিকারটা কিভাবে প্রতিষ্ঠা হবে, মানুষ কিভাবে তার ক্ষমতার পরিবর্তন, তার জনমতের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন হবে, এবং আমাদের যে ইকোনমিক কিছু এসপিরেশনস আছে, হ্যাঁ, আমরা বাংলাদেশটাকে কোথায় দেখতে চাই, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। এবং আমরা যদি আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আমরা ঠিক করতে পারি, প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কিছু আন্তর্জাতিক দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সেটার কিছু অর্থ আছে, এবং বাংলাদেশে কিছু ভূ রাজনৈতিক বাস্তবতাও আছে, একই সঙ্গে বাংলাদেশের অনেক সম্ভাবনাও আছে। এবং আমরা যদি ওই বিষয়গুলোকে বিবেচনায় নেই এবং এই সবগুলো সম্ভাবনা কাজে লাগাতে হলে আমার কাছে যেটা মনে হয়, এবং এটা আমার ধারণা অনেকে আমার সঙ্গে একমত করবেন, আমাদের একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার, এবং ক্ষমতা হস্তান্তরের জন্য একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া আমাদের উদ্ভাবন করতে হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে নির্বাচন। 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে, এটাই হবে। এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড স্টেজে আর যত ইম্প্যাক্ট ফেলার কথা বলছি, যত ধরনের সম্ভাবনার কথা বলছি, এগুলো আমাদের সামনে অটোমেটিক তৈরি হবে, কারণ আমাদের তখন গভর্নেন্স সিস্টেম ইমপ্রুভ করবে, আমাদের একটা পরমত সহিষ্ণুতা তৈরি হবে, আমাদের দেশের ভিতরে আমরা জানবো যে জনগণ সকল ক্ষমতা প্র্যাকটিস করছে, সো এগুলো ওয়ার্ল্ড স্টেজে একটা ইম্প্যাক্ট তৈরি করবে। এই জন্য কিন্তু প্রফেসর ইউনূস আগেও বলেছিলেন যে আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের একটা সেরা নির্বাচন, এবং অনেকে সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। এবং আমরা সেই অবস্থাটা যদি সেট করতে পারি, বাংলাদেশের মানুষ যদি সেট করতে পারে, তাহলে আমাদের সামনে আর যা যা অর্জন করার বিষয়গুলো আছে সেগুলো অটোমেটিক আসবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ আকবর হোসেন, আপনি যদি আরেকটু থাকতে পারেন চাইলে থাকতে পারেন, অথবা জরুরি কোনো কাজ থাকলে আপনাকে আপাতত ধন্যবাদ। তবে অনুষ্ঠানটা পুরোটিতে থাকতে পারলে মনে হয় খারাপ লাগবে না আপনার। ডাক্তার জাহিদুর রহমান, ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ছবি তুলেছেন অথবা তোলেননি, সেটি নিয়ে আসলে কেন এত আলোচনা সমালোচনা, সেটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? মানে তারা আসলে একটা প্যারালাল তৈরি করার চেষ্টা করছেন। মানে ডোনাল্ড ট্রাম্প বা এর আগে বাইডেনের ছবি নিয়ে যে আলাপটা করা হলো, যে বাইডেনের সাথে একটা ছবি তোলা হয়েছে, সবকিছু ম্যানেজ করা হয়ে গেছে, মানে শেখ হাসিনা তুলতে পারেন, এবং বাইডেন নিজে সেলফিটা তুলেছিলেন, যদিও আমরা তখন খুঁজে বের করেছি বাইডেন যার সাথেই সেলফি তোলেন তার ক্যামেরাটা নিয়ে নিজে ছবি তোলেন। তো এখন যেটা করার চেষ্টা করা হয়েছে যত রকমভাবে সম্ভব এই সরকারকে স্টিগমাটাইজ করার চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে। কারণ আমরা খেয়াল করবো আওয়ামী লীগের ফেসবুক পেজে আমি মাঝে মাঝে ঢুকি,
মানে তারা এখন এমন সব বিষয় এনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন যেগুলো খুবই করুণার মতো ব্যাপার। একটা ছোট উদাহরণ দিই। ওই যে যখন আমাদের গেস্টরা গেলেন আমেরিকাতে, মানে ডিম মারা হলো, আক্তারের গায়ে ডিম লাগলো, আমি বলেছি মানে এই ঘটনাটা দেখে আমার একটা ভালোই লেগেছে একরকম। মানে ডিম লাগানো গেছে আক্তারের গায়ে, তাদের সে কি অর্জন, মানে তারা কি করে ফেলতে পারলেন। মানে ওদের এই জিনিসগুলো দেখে আমার করুণা হয় যে এই দলটা এখন এমন পর্যায়ে গেছে যারা অতি তুচ্ছ, অতি ফালতু, অতি মিথ্যা জিনিস এনে তারা চেষ্টা করছে কোনো না কোনোভাবে একটা বয়ান তৈরি করতে। এবং এই বয়ান মূলত আসলে আমাদের অন্য মানুষরা, তাদের দল তো আছে, তাদের দলের এখনো বেশ কিছু সমর্থক আছে, তাদের এক ধরনের মনোবল তৈরি করে রাখা, মনোবল চাঙ্গা করে রাখার চেষ্টার বাইরে কিছু না। এটা একেবারেই হাস্যকর কথা, একেবারেই ফালতু কথা, কিন্তু তার যেহেতু দলের লোকজন আছে, সেগুলো কনজিউম করার মতো কিছু লোকজন আছে, তাদের উদ্দেশ্যে এই কাজগুলো করছে। জি, ডক্টর মির্জা গালিব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর মির্জা গালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। গাজওয়া এর কথাও তিনি উল্লেখ করেছেন তার কথা। আমরা তো এখন আসলে স্বাধীন দেশ, তো এখন কারোর সাথে যুদ্ধ হলে সেটা কি আসলে স্বাধীনতা যুদ্ধ হবে? জামায়াত কি তাদের বদনাম ঘোচানোর আসলেই সুযোগ পাবে? জি, ধন্যবাদ নিকোল। আমার ভারতের ব্যাপারে যে কনসার্নটা তাহের ভাই অত্যন্ত ইনফর্মাল ভাবে বলছেন। আমি ওনার বক্তব্য যদি আপনি শুনেন আর আপনি যদি পত্রিকার রিপোর্ট দেখেন, তাহলে দুইটার মধ্যে মানে অ্যাটিটিউডটা ডিফারেন্ট। কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে ভারতের ব্যাপারে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে। এই কনসার্নটা কোন জায়গায়? আপনি কয়েকটা ডাইমেনশনে বুঝবেন। একটা ডাইমেনশন হলো যে গত 15 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার এখানে ছিল, যারা 3টা নির্বাচন হচ্ছে আপনার চুরি করে করছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছে, গুম করছে, এবং আমরা সেখানে এই টোটাল প্রসেসটা দেখেছি যে ভারতের সরকারের এক ধরনের সক্রিয় সহযোগিতা এবং প্রশ্রয় হয়েছে। দুইটা উদাহরণ আমি আপনাকে দিব। একটা হচ্ছে খুব সম্ভবত 2014 অথবা 18 নির্বাচনে হবে, যে ভারতের একজন পররাষ্ট্র সচিব, উনি বাংলাদেশে এসেছিলেন নির্বাচনের আগে, যাতে করে এখানে নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, বিএনপিকে বাইরে রেখে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে যেন নির্বাচন করা যায়। অত্যন্ত আগলি ভাবে উনি জাতীয় পার্টির সাথে কথা বলতেছেন, তাদেরকে নির্বাচনে নিতেছেন। একটা অন্য দেশের পররাষ্ট্র সচিব, আপনি যদি চিন্তা করেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, খুবই ইনসাল্টিং। আপনার মাইন্ডের মধ্যে এই চিত্রটা মানে অল দ্য টাইম এটা থেকে যাবে। তো এই যে আমাদের দেশে একটা ফ্যাসিস্ট সরকার অল দ্য টাইম ভারতের সাপোর্টে এখানে টিকে রইলো, নেকেডলি ওপেনলি তারা এটাকে সাপোর্ট করলো, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা অনেক অনেক বড় প্রশ্ন। ভারত একটা ভালো প্রতিবেশী হিসাবে কখনোই আরেকজনের আভ্যন্তরীণ রাজনীতিতে আপনার এইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না। দ্বিতীয়ত হলো যে ভারতের সাথে আমাদের 54টা নদীর পানি নিয়ে কনফ্লিক্ট আছে, যেগুলো তাদের ওইখান থেকে এসে আমাদের দেশের মধ্যে পড়ছে, এবং ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী এই নদীগুলোর পানির উপরে আমাদের হিস্সা আছে। আমরা কখনোই ভারতকে দেখি নাই যে একজন সৎ প্রতিবেশী হিসাবে এই নদীর পানির চুক্তির ব্যাপারে তারা অনেস্ট, এটা আমরা কখনোই দেখি নাই। উপরন্তু আপনি যদি আমাদের সীমান্তে দেখেন, বিভিন্ন সময় তারা গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে তাদের লাশ কাটাতারে ঝুলায় রাখছে। তো এই যে ভারতের একটা আধিপত্যবাদী চিন্তা, একটা আধিপত্যবাদী মানসিকতা আমাদের উপর, এটার ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা কনসার্ন আছে, এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই কনসার্নটা আরো বড় হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা কনসার্নের জায়গা। আমি যদি জামাত ইসলামের নায়েবে আমির তাহের বাড়ির বক্তব্যের জায়গাটা দেখি, তাহলে এই জায়গাটা থেকে ভারতের ব্যাপারে উনি কনসার্ন। তার মানে তো আপনি বলছেন তিনি খুব ইনফর্মালি 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে সেটা বলেছেন নাম্বার সহ। তার মানে 50 লাখ যুবক জামাতে ইসলামীর এই ধরনের একটা ফোর্স আছে, সেটা বোঝাতে চেয়েছেন তিনি। রেটরিক, আমি তো মনে করি উনি 50 লাখ বলছেন, এটা ভুল রেটরিক বলছেন। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এবং আমি মনে করি এই দেশের 100% মানুষ কখনোই ভারতের আধিপত্যবাদ এই দেশের উপর মেনে নিবে না। আমাদের 18 কোটি মানুষের সবাই
জি, পলিটিক্যাল রেটরিক ছিল সেটা। জি, আলতাফ পারভেজ, আজ জামায়াতে ইসলামের আমিরের সাথে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এছাড়া স্পেনের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করেছেন। গণমাধ্যমের খবর বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু গত 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে 10 দিনে 15টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছে। আর গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরে এ ধরনের বৈঠক হয়েছে অন্তত 30টি দেশের সঙ্গে। গত 2 সপ্তাহে চীন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, এস্তোনিয়া, পোল্যান্ড, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে জামায়াতের নীতি নির্ধারকরা সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এসব বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিও দলটি থেকে প্রকাশ করা হয়েছে। জামায়াতে ইসলামী অতীতের যে কোনো সময়ের তুলনায় বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এসব তৎপরতার পেছনে কি লক্ষ্য থাকতে পারে বা আপনি কি দেখেন? না, জামাত ইসলামী তো একটা শাসক দল হয়ে ওঠার চেষ্টা করছে, বিদেশিদের সাথে বৈঠক করছে, এটা তো ভালো। কিন্তু এই বৈঠক করতে যে আমি আপনাকে দুটো উদাহরণ দিতে চাই। কিছুদিন আগে তারা চীনের পার্টির প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করতে যেয়ে বলেছে আরাকানে একটা স্বাধীন, মুসলিমদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করে দিলে ভালো হয়, এরকম একটা কথা বলেছে। সর্বশেষ এই যে একটু আগে আপনি যেটা বললেন যে ভারতের বিরুদ্ধে 50 লাখ লোককে আমরা দিয়ে যুদ্ধ করাবো, শুধু যুদ্ধ না, সেই বিখ্যাত গাজওয়াতুল আপনার কাছে আসবো। গাজওয়াতুল হিন্দের কথা বলেছে। আমি বলছি যে এই